মহাজোট সরকারের 2 বছর পূর্তি আজ। যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়ন সহ সরকারের বিভিন্ন সফলতা থাকলেও অভাব রয়েছে গণতন্ত্র চর্চার, বলছেন বিশ্লেষকরা। 5ই জানুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত 2 বছর টানা সহিংস কর্মসূচিতে মৃত্যু হয় শতাধিক মানুষের। দুঃসাহসী স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের মানুষকে। চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত 3, একজনকে আটক করেছে পুলিশ। গ্রিসে বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর অধিবাসীদের গ্রেফতার আতঙ্ক কমেছে, জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সরকারের প্রতি সম্পর্ক উন্নয়নের তাগিদ। এবং নানা জটিলতায় দিন দিন কমছে কমলাপুর আইসিডির কন্টেইনার হ্যান্ডলিং। রেলপথে বেশি পরিবহন হলে সড়কপথে চাপ কমার পাশাপাশি বাড়বে রাজস্ব আয়, মত সংশ্লিষ্টদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। 5 জানুয়ারি 2014 থেকে 2016 মহাজোট সরকারের 2 বছর। এর মাঝে 3 যুদ্ধাপরাধীর বিচারের রায় বাস্তবায়ন, পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু, ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় কিংবা নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতির মতো বেশ কিছু অর্জন রয়েছে এই সরকারের। মাত্র 2 বছরে এসব অর্জনকে রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের বড় অর্জন হিসেবেই দেখছেন। তবে তারা এও বলছেন, এত সব সফলতার মাঝেই যেন লুকিয়ে আছে সব দলের অংশগ্রহণমূলক গণতন্ত্র থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাওয়া বাংলাদেশের ছবি। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। কে ভেবেছিল কবে দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে? কিন্তু না, যা একসময় ছিল ভাবনার অতীত তাকেই বাস্তব রূপ দিয়েছে 2 বছর আগে 5 জানুয়ারির নির্বাচনে গঠিত মহাজোট সরকার। শুধু কি যুদ্ধাপরাধীদের বিচার? না তো, বর্তমান সরকার জাতিকে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প নিজেদের অর্থায়নে তৈরির সাহসও দেখাচ্ছে। এটি শুধু একটা ভৌতিক কাঠামো তৈরি হচ্ছে তা নয়, এটি প্রতীকী মাত্রায় বাংলাদেশের সক্ষম অনেক বড় চ্যালেঞ্জ গ্রহণে এবং নিজস্ব অর্থায়নে, নিজস্ব মেধা এবং মননের সমাহার করে একটা বড় কাজ করতে পারবে, সেটি কিন্তু তার একটা প্রমাণ। পাঠ্যপুস্তক উৎসবটা পৃথিবীর কোথাও নেই, এটিও একটা অর্জন। বেশ কিছু সাফল্য সরকারের আছে, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে সাফল্যটা খুব বেশি। এমনকি ভারতের সঙ্গে দীর্ঘদিন ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে কোনো বিরোধ ছাড়াই। অন্য যে সাফল্য সেটা হচ্ছে যুদ্ধ অপরাধ। আমাদের এটা মানা দরকার, যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা আমি মনে করি সাফল্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এত কিছুর পরও কোথায় যেন একটা কিন্তু রয়েই গেছে। দেশে নির্বাচিত সরকার আছে, বিরোধী দলও আছে, কিন্তু গণতন্ত্র চর্চায় নেই সকল দলের অংশগ্রহণের সমান সুযোগ। আমরা গত 2 বছরে একটি শক্তিশালী পার্লামেন্ট আমরা দেখিনি। আমরা দেখলাম যে সেটা এই জাতীয় পার্টির সরকারেও আছে, আবার বিরোধী দলেও আছে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আদৌ সংসদে আলোচনা হয় না, যার অভাবে এখন যেটা হচ্ছে যে একতরফা সবকিছু হয়ে যাচ্ছে, এটি গণতন্ত্রের জন্য মোটেই শুভ নয়। আর হয়তো এই সুযোগেই মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গিবাদ। সর্বশেষ ঘটনা আমরা দেখেছি, একজন আত্মঘাতী বোমারুর ঘটনা আমরা বাংলাদেশে দেখেছি। এই বিষয়গুলো অতীতে কখনো ছিল না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে, পথঘাট হয়েছে আগের চেয়ে উন্নত। কিন্তু দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কেউ কি স্বস্তিতে আছেন? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সরকার সফল, আর যদি না হয় তাহলে সরকারকে এ নিয়ে ভাবতেই হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ও সংঘাতময় হয়ে উঠেছিল দেশের পরিস্থিতি। হামলা, সংঘর্ষ আর অগ্নিসংযোগের তাণ্ডব লীলা চলে দেশ জুড়ে। দিনটিকে কেন্দ্র করে গত বছর আবারও উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি। টানা সহিংস কর্মসূচিতে মৃত্যু হয় শতাধিক মানুষের। সেই দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের মানুষকে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চোখের সামনেই শেষ সম্বল ভিটে মাটিটুকু ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছিলেন ফণীবালা রায়। হামলার সময় পালিয়ে গিয়ে জীবন বাঁচাতে পারলেও শেষ বয়সে সব হারিয়ে আর্তনাদের কাছেই নিয়েছিলেন শেষ ঠাঁই। সেদিন ভোট দেয়াই ছিল তার একমাত্র অপরাধ। 2014 সালের 5 জানুয়ারি সকালে দেশীয় অস্ত্রধারী হাজার খানেক মানুষ দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছিল। প্রায় 3 ঘন্টার তাণ্ডব লীলায় লন্ডভন্ড করে দেয়া হয় বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সব। চালানো হয় লুটপাট, দেয়া হয় আগুন। এছাড়া ভোটের আগের রাতে 5টি আসনের 672টি কেন্দ্রে চালানো হয়েছিল লুটপাট, ভাঙচুর। আমাদের স্কুলের সহ এখানে নির্বাচনের আগের দিনে এটা পুড়েছিল, সেই সাথে আরো এলাকা বেশ কটা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে গেছিল। রেকর্ড ঘটনা সেদিনকে একেবারে রণক্ষেত্র এবং একজন স্পট ডেথ হয়েছিল। দিনাজপুরের মতো ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল সারা দেশে, যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল গোটা দেশ। এই ঘটনার 1 বছর পর 5 জানুয়ারি গণতন্ত্র দিবস হিসেবে ঘোষণা দেয় আওয়ামী লীগ। একই সাথে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে দিনটিকে ঘোষণা দেয় বিএনপি। দিনটিকে ঘিরে সহিংসতার শুরু আবার যেন সেখানেই। 5 জানুয়ারি জনসভার ডাক দেয় বিএনপি, কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয় থেকে বের হতে না দেয় এক পর্যায়ে সারা দেশে টানা অবরোধের ঘোষণা দেন তিনি। এখন অবরোধ চলবে, তারপর যখন পরিবেশ পরিস্থিতি হবে তখন আমরা আবার সমাবেশ করব সুযোগ আসলে। এরপর টানা 92 দিনের হরতাল অবরোধে দেশব্যাপী চালানো হয় তাণ্ডব। স্কুল, মাদ্রাসা, যাত্রীবাহী বাস, সিএনজি, অটোরিকশা কিছুই হামলার তালিকা থেকে বাদ পড়েনি। প্রতিদিনই নিরপরাধ খেটে খাওয়া মানুষ লাশ হয়ে ঘরে ফিরেছে স্বজনদের কাছে। গত বছরের প্রথম 3 মাসে সহিংস কর্মসূচিতে প্রাণ হারায় 138 জন। ব্যবসায়ী সংগঠনের দাবি, আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় 2 লাখ কোটি টাকা। সাবিহা নিপা, সময় সংবাদ। আওয়ামী লীগ ও বিএনপিকে নিজ নিজ কার্যালয়ের সামনে আজ সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে ডিএমপি বলছে কার্যালয়ের সামনে করলেও মাইক ব্যবহার করতে হবে সীমিত আকারে। মিছিল করার ক্ষেত্রেও থাকতে হবে সংযত। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, স্থানের অনুমতি দেওয়ার এখতিয়ার সিটি কর্পোরেশনের, কিন্তু সমাবেশ করার ক্ষেত্রে বিধি নিষেধ দেওয়ার এখতিয়ার তাদের। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। এখন এটা একটা ফটোকপি দিয়ে যায়, ওটা জাস্ট ফলো আপটা কি মানে 5 জানুয়ারিকে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজনীতির মাঠ। এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। অন্যদিকে দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস উল্লেখ করে একই স্থান সহ রাজধানীর 18টি স্পটে সমাবেশের আবেদন করে আওয়ামী লীগ। পাল্টাপাল্টি সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে চলছিল নানা জল্পনা কল্পনা। এমন প্রেক্ষাপটে বিশেষ বিবেচনায় আওয়ামী লীগ ও বিএনপিকে নিজ নিজ দলীয় কার্যালয়ের সামনে 5 জানুয়ারির সমাবেশের অনুমতি দেওয়ার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। বিএনপি তার কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়ক, সেটা তাদের সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশের জন্য ব্যবহার করতে পারবে। বাংলাদেশ আওয়ামী লীগ 23 বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে রাস্তা, যে সড়কটি রয়েছে, তারা তাদের সমাবেশ করার জন্য সেটা ব্যবহার করতে পারবে। শান্তিপূর্ণভাবে মতামত প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আমরা আজকের এই সিদ্ধান্তটি নিয়েছি। এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলছেন, দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করা যাবে, তবে মেনে চলতে হবে কিছু শর্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাবেশ শেষ করতে হবে। সমাবেশে মাইক ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। রাস্তাঘাট অবরোধ করা যাবে না। ফেস্টুন ব্যানারের আড়ালে কোনো লাঠি বা লেথাল উইপন্স বহন করা যাবে না। মিছিল করে সমাবেশে আসা যাবে না। রাস্তায় অনুমতি দেওয়ার কোনো এখতিয়ার সিটি কর্পোরেশনের নাই। ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী কোনো কর্মসূচি দিতে হলে ঢাকা মহানগরীতে ডিএমপি কমিশনারের অনুমতি নিতে হবে, এটা আইনগত। ঢাকা মহানগর পুলিশ প্রধান আরো বলেন, নগরবাসী নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এই বিষয়ে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আজকের সমাবেশ নিয়ে গত রাতে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আজকের সমাবেশ নিয়ে বিএনপির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা ও কর্মপন্থা নির্ধারণ করা হয়।
অনুমতি পাওয়ার পর রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মঞ্চ তৈরি কাজ শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লিখিত অনুমতি এবং সন্ধ্যায় ডিএমপির মৌখিক অনুমতি পাওয়ার পর শুরু হয় মঞ্চ তৈরির কাজ। ভ্যানে করে কার্যালয়ের সামনে নিয়ে আসা হয় মঞ্চ তৈরির সামগ্রী। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরাও সভাস্থল তদারকি করেন। অনুমতি পাওয়ার পর সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আজ দুপুর 2টায় শুরু হয়ে সমাবেশ চলবে সন্ধ্যা পর্যন্ত। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সাংঘর্ষিক রাজনীতিতে নয় বরং গণতন্ত্রে বিশ্বাস করে। 5 জানুয়ারি সমাবেশ নিয়ে গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে বিএনপি এই সমাবেশের ডাক দিয়েছে। আমরা আবার স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো সংঘর্ষে রাজনীতি করি না, আমরা কখনোই সংঘর্ষে বিশ্বাস করি না। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে পদক্ষেপ, সেই পদক্ষেপে নিতে চাই এবং সেই কারণে আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আমরা আবারও বলছি যে আমরা আশা করি যে আমাদের এই মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটাকে প্রয়োগ করবার জন্যে সরকারের সহযোগিতা আমরা পাব। বিএনপি মুখে যত কথাই বলুক না কেন, আন্দোলন করার কোনো ক্ষমতা বা সামর্থ্য তাদের নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে 5 জানুয়ারি গণতন্ত্র বিজয় দিবসের এক প্রস্তুতি সভায় তারাই মন্তব্য করেন। তবে বিএনপি জামাত আন্দোলনের নামে নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। আজকে বাংলাদেশে যে সন্ত্রাসী তৎপরতা, জঙ্গি তৎপরতা, তার বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করার জন্য সকল ইন্ধন আজকে বেগম খালেদা জিয়া বা বিএনপি জামাতের তারা আজকে ইন্ধন যোগাচ্ছে। গোয়েন্দা সংস্থার তদন্তে প্রকাশিত হয়েছে এই 5 জানুয়ারি আবার একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। আন্দোলন করার শক্তি, সামর্থ্য, মুরাদ কিছুই তাদের নাই, কোনো শক্তি তাদের নাই, কিন্তু তারা গোপনে সন্ত্রাস এবং ষড়যন্ত্র করতে চায় এবং দেশকে ধ্বংসের সীমায় নিয়ে যেতে চায়। কালকে কোনো সন্ত্রাস তারা করে, তার সমুচিত জবাব আওয়ামী লীগের তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে থেকে মোকাবেলা করবে। একই সময় আগামীকাল প্রত্যেকটা জেলা, উপজেলা এবং পৌরসভা এবং ঢাকা মহানগরে এই সভা 3টায় আমাদের এই যে গণতন্ত্র বিজয় দিবস আমরা উদযাপন করব। আমরা বেগম খালেদা সহ জামাতকে পরিষ্কারভাবে জানিয়ে চাই, আপনাদের জনসভা করার সুযোগ দেওয়া হয়েছে। যদি কোনো ষড়যন্ত্রের নাশকতার কর্মসূচি নিয়ে যদি আপনারা মনে করেন গোপন তৎপরতা দিয়ে দেশে সন্ত্রাস সৃষ্টি করবেন, তাহলে এর পরিণতি ভালো হবে না, শুভ হবে না। এর কঠোর জবাব দেওয়ার জন্য বাংলাদেশের আওয়ামী লীগ প্রস্তুত আছে। এটা মাথায় রেখে আপনারা কর্মসূচি দিবেন। বিএনপি রাজনীতি চোলাবালিতে আটকে গেছে, আওয়ামী লীগের জন্য দলটি কোনো চ্যালেঞ্জ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন চত্বরের সামনে বাংলাদেশ ছাত্রলীগের 28তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দেন তিনি। বিএনপি গণতন্ত্র উদ্ধারের নামে গণতন্ত্রকে পুড়িয়ে মারার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সেতুমন্ত্রী। বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। তারা গণতন্ত্র উদ্ধারের নামে গণতন্ত্রকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছে। চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 1 জন। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মালেক মোল্লার। এর জেরে গতকাল সন্ধ্যায় চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় মোহাম্মদ আলীকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় প্রতিপক্ষের লোকজন।
এতে আহত হয় মোহাম্মদ আলী, তার ছেলে আব্দুল মমিন সহ 2 প্রতিবেশী। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাবুদ্দিন এবং চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মালেকা খাতুন মারা যান। আমারও মাতৃ তাড়া করেছিল, আমি বোমের থেকে আমি পড়ে গেলাম, আমি উঠে ছড়িয়ে দিয়ে দোকানের মধ্যে পালাইলাম। দোকানের মধ্যে ঝাপ ছিল না, ওখান থেকে ওরা তখন কুপায়, তখন আমি সব চলে যাই। আমি দোকানের মধ্যে বেরিয়ে ওই বাড়ির গেটের মধ্যে সব দেখছি ওরা কুপা আছে। সময় সংবাদে আরো থাকছে, বাণিজ্য মেলার রেস্টুরেন্টগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে খাবার। আগে থেকে নির্ধারণ করা হলেও ভোক্তারা বলছেন দাম অনেক বেশি। গ্রিসের বর্তমান বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে অভিবাসীদের গ্রেফতার আতঙ্ক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে বৈধতার আবেদন করতে গেলে এখনো নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় বলে অভিযোগ তাদের। আর এ কারণে গ্রিস সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছেন তারা। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাজার হাজার কোটি ইউরোর দেনায় ডুবে থাকা ইউরোপের দেশ গ্রিসে বর্তমান প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজা পার্টি ক্ষমতায় আসার এই সামারা থাকতে এখন এই সরকার হওয়ার পরে মানুষ একটু আজাদ হয়েছে, পুলিশে বেশি তাবড়ায় না, আমরা খুব একটা শান্তিতে আছি বর্তমানে। তবে গ্রেফতার আতঙ্ক কমলেও গ্রিস সরকারের কাছে বৈধতার আবেদন করার ক্ষেত্রে এখনো নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। এমনকি যাদের বৈধতার কাগজপত্র রয়েছে তারাও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন অনেকে। বিগত সরকারের যে আইন, এই আইনটাই এখনো আছে যে 7 বছরের একটা ডকুমেন্ট দেয়া, কিন্তু 7 বছরের ডকুমেন্ট দিয়ে সাধারণ জনগণরা এটা হয়রানি করতেছে। এই স্টিকারটা যখন না থাকে কিন্তু এই স্টিকারটা ছাড়াও সে যাইতে পারবে, কিন্তু যখন এই স্টিকারটা দেখাইতে পারে না তখন অনেক সময় স্টিকারটা চায়। এটা নিয়ে অনেকেই হয়রানির শিকার হয়। এই অবস্থায় বৈধতার আবেদনের ক্ষেত্রে গ্রিস সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। ইন্ডিয়া আর পাকিস্তানের বিভিন্ন জায়গায় মানুষের কেস থেকে আমাদের শুধু বাংলাদেশের কেস টেকতেছে না। এই জন্য আমাদের এখানের সাথে গ্রিসের সাথে সম্পর্ক, সরকারের সাথে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক রাখা একান্তই দরকার। গ্রিসে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সহ সকল অভিবাসী এখন তাকিয়ে আছেন বর্তমান গ্রিস সরকারের পরবর্তী অভিবাসন নীতিমালার দিকে। সময় সংবাদ, গ্রিস। সৌদি আরবে পুরুষ শ্রমিক পাঠানোর বিষয়ে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এছাড়া নারী গৃহকর্মীদের নিরাপত্তা, বেতন কাঠামো সহ বিভিন্ন বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া সংবাদ সম্মেলনেও অভিবাসন ও উন্নয়ন বিষয়ক কার্যক্রম জিএফএমডিতে বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হওয়া এবং এই কার্যক্রমে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন পররাষ্ট্র সচিব। তিনি জানান, অভিবাসনের মাধ্যমে উন্নয়ন এমন লক্ষ্য সামনে রেখেই কাজ করবে বাংলাদেশ। যে রেস্ট্রিকশনটা ছিল, ইটস ইনফর্মাল রেস্ট্রিকশন, এমন না যে আমাদের আইনে যে ডিএসডব্লিউ যে এগ্রিমেন্ট সেখানে এটা বন্ধ ছিল। এটি ইনফর্মালি ওনারা বলছিল আমরা প্রথমে এটা নিব, পরে আমরা মেইল ওয়ার্কার্সদেরকে নিব। এটা ওনারা উইথড্র করেছেন। এখন যেটা হবে যে মেইল ওয়ার্কাররা যেতে পারবে। আরেকটি হলো যে মেয়েদের যে একটা নিরাপত্তার বিষয় আছে সেটাও আমরা এনশিওর করতে পারবো। জিএফএমডি করার সূত্রে আমরা বাংলাদেশকে ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা লেয়ারে নিয়ে যাব। This will certainly raise the profile of Bangladesh in a very significant manner, both in the international politics and in the migration and development. মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল শুনানির দিন আগামীকাল নির্ধারণ করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এদিন ধার্য করবেন। কাশেম আলীর আইনজীবীর মধ্যে কে শুনানি করবেন এ বিষয়ে সিদ্ধান্ত না হয় আসামি পক্ষ থেকে আরও সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ধার্য করেন আদালত। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির সাংবাদিকদের জানান,
মীর কাশেম আলীর আপিলের শুনানির জন্য প্রস্তুত তারা। মানবতা বিরোধী অপরাধে 2014 সালের 2 নভেম্বর মীর কাশেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তার বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে 10টি প্রমাণিত হয়। ওই বছরের 30 নভেম্বর এ রায়ের বিরুদ্ধে মীর কাশেম আলী আপিল করেন। তিনি 168টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আবেদন করেন। বাংলাদেশে ব্যবসা করতে আসা 6 চীনা নাগরিকের সঙ্গে নারায়ণগঞ্জের একটি টেক্সটাইল মিলের নিরাপত্তারক্ষীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 6 চীনা নাগরিক। এ ঘটনায় রফিক নামে এক নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ। গত রাত 8টার দিকে 2500 উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাগবাড়ি এলাকায় RM টেক্সটাইল মিলের একটি গোডাউন ভাড়া নিয়ে প্রায় লুম সহ বিভিন্ন যন্ত্রপাতি রেখে কেনাবেচা করে আসছিলেন চীনা নাগরিকরা। গত রাতেও গোডাউনে যন্ত্রপাতি রাখার উদ্দেশ্যে ভেতরে ঢুকতে চান তারা, কিন্তু মিলে প্রবেশের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তাদের বাধা দেন নিরাপত্তারক্ষীরা। এ সময় তর্ক বিতর্কের এক পর্যায়ে নিরাপত্তারক্ষীকে চড় মারেন এক চীনা নাগরিক। পরে নিরাপত্তারক্ষীরা একজোট হয়ে চীনা নাগরিকদের মারধর করলে গুরুতর আহত হন 6 জন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কুমিল্লায় একটি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 টেকনিশিয়ান সহ 6 জন অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 14 গ্রামের ইউনিভার্সাল সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরছিলেন 4 টেকনিশিয়ান। হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে স্টেশনের টেকনিশিয়ান এবং একটি পিকআপের চালক ও সহকারী অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুর পল্লী বিদ্যুৎ অফিসে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে গড়ে উঠেছে একাধিক দালাল চক্র। প্রতিকার না হয় ক্ষুব্ধ গ্রাহকরা। সংসার এগিয়ে নিতে ক্লান্তিহীন পরিশ্রম করে চলেছেন রাজশাহীর অনেক সংগ্রামী নারী। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে পড়েন জীবনযুদ্ধে। দিনভর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে সংসারের চাকাকে একটু একটু করে গতিশীল করছেন তারা। আর এসব নারীর সহযোগিতায় এগিয়ে এসেছে সমাজসেবা অধিদপ্তর। আব্দুল সালামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। শীতকে উপেক্ষা করে সংসারের চাকাকে সচল করতে প্রতিদিনই ছেলে রাকিবকে নিয়ে ভোরে বেরিয়ে পড়েন মা রেবেকা সুলতানা। জীবিকার তাগিদে কখনো গার্মেন্টস কর্মী, কখনো বা সেলাই মেশিনের কাজ করলেও বর্তমানে রাজশাহীর সাহেব বাজারে ভাপা পিঠা বিক্রি করেন তিনি। অটোচালক স্বামীর উপার্জিত অর্থে সংসার না চলায় রেবেকাকে হাল ধরতে হয়েছে সংসারের। ছেলে রাকিব ও মেয়ে ইভাকে শিক্ষিত করতে আত্মপ্রত্যয়ী সংগ্রামী এই নারীর নিরন্তর ছুটে চলা। ছেলে মেয়ের মুখের দিক তাকিয়ে থাকি, আমাকে রাত দিন 24 ঘন্টা খাটা লাগে। ভোরবেলা উঠে পরে আম্মুকে সবকিছু গুছিয়ে দিই, পরে প্রাইভেটে যাই। শুধু রেবেকা নয়, তার মতো অনেকেই সংসারের হাল ধরতে নেমে পড়েছেন রাস্তায়। এদের প্রত্যেকের রয়েছে ভিন্ন ভিন্ন কষ্টের গল্প। আমার স্বামী ছেড়ে দিয়েছে, এই রুটি বানিয়ে পরের জায়গায় কাজ করে মনে করেন যে ছেলে পিলে নিয়ে সংসার চলে। আমার স্বামী অক্ষম, পা নাংড়ায় পড়ে আছে, মানে কোনো কাজ করতে পারে না। এর জন্য আমরা এই বাধ্য হয়ে এসব কাজ করতে এসেছি। আর উদ্যমী এসব নারীদের এগিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপ হাতে নেয়ার কথা জানালেন নারী উদ্যোক্তারা। একটা বুটিক করেছি, সেখানে প্রায় 350 মেয়ে কাজ করে। সমাজসেবা অধিদপ্তরের দেয়া তথ্য মতে প্রতি মাসে 13,300 জন নারীকে 400 টাকা বয়স্ক ভাতা, 1,500 নারীকে 500 টাকা প্রতিবন্ধী ভাতা ও 21,800 জন নারী পায় 400 টাকা করে বিধবা ভাতা। দরিদ্র সীমার নিচে যে সমস্ত পরিবারের মহিলারা আছে তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের মাধ্যমে সহায়তা দিয়ে থাকি। জেলায় প্রায় 18,000 নারী সুদমুক্ত ঋণ ও 1,500 কর্মজীবী নারী সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্র ঋণের আওতায় রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নিরাপদ খাদ্য আইন 2013 সম্পূর্ণভাবে বাস্তবায়ন হলে সাধারণ মানুষ ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য পাবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল বিকেলে রাজধানীর খামারবাড়িতে
কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে তামাক বিরোধী দিবসে উপলক্ষে এক কর্মশালা শেষে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, খাদ্যের নামে হোটেল, রেস্টুরেন্টে এবং বিভিন্ন কোম্পানি যে ধরনের খাবার সরবরাহ করছে তা কতটুকু নিরাপদ ও স্বাস্থ্যকর তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্য নীতির পাশাপাশি নিরাপদ খাদ্য আদালতের কার্যক্রম পূর্ণ বাস্তবায়ন শুরু হলে সাধারণ মানুষ অন্তত 90% নিরাপদ খাবার গ্রহণের নিশ্চয়তা পাবে। পাশাপাশি তামাকজাত পণ্য উৎপাদন ও খোলা বাজারে বিক্রি বন্ধ এবং সাধারণ মানুষকে তামাকজাত পণ্য ব্যবহারে অনুৎসাহিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া রেস্টুরেন্টগুলোতে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে খাবার। বিক্রেতারা বলছেন, খাবারের দাম নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে এবারে ইপিবির পক্ষ থেকেই সব খাবারের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ভোক্তারা বলছেন, সরকার কর্তৃক নির্ধারিত এ দাম অনেক বেশি। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের নানা অঞ্চল থেকে ঘুরতে আসেন হাজারো দর্শনার্থী। তাদের প্রয়োজনের কথা মাথায় রেখেই মেলায় প্রতি বছরই থাকে খাবার দাবারের বিশেষ আয়োজন। ফ্যামিলি সহ আসছি তো, বাচ্চাদের ওদের একটু লাঞ্চের জন্য আমরা এখানে বসছি আর কি। চিকেন বিরিয়ানি আর তেহারি খেলাম। চিকেন বিরিয়ানি লয়েছে 150 টাকা করে আর তেহারি 90 টাকা হাফ। পিবির রেটটা অনেকেই নিতে পারছে না আর কি, যে পরিমাণ প্রাইস করছে ওনারা। ফুচকা প্রাইস 100 টাকা, অনেক কাস্টমার এটা করতে পারতেছে না। তবে মুখরোচক এসব খাবারের দাম নিয়ে বরাবরের মতো প্রশ্ন থেকেই যাচ্ছে। মেলায় ফুল প্লেট চিকেন বিরিয়ানির দাম নির্ধারণ করা হয়েছে 290 টাকা। এছাড়া বিফ তেহারি 140, মাটন কাচ্চি 340 টাকায় বিক্রি হচ্ছে, যা মেলার বাইরের তুলনায় অনেক বেশি বলে স্বীকার করলেন বিক্রেতারাও। তবে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই ইপিবি এ দাম নির্ধারণ করেছে বলে জানালেন তারা। মেলা কমিটি যে চার্ট দিছে, আমাদের সমস্ত টেবিলে চার্টগুলো দেওয়া আছে, ওই চার্ট হিসেবে আমরা বিক্রি করি। চিকেন টিকা হইলো আপনার 300 টাকা, তারপর চটপটি ফুচকা আছে, এগুলো মনে করেন 120 টাকা করে। ইরানি বিরিয়ানি, দিল্লি কা খিচুড়ি এবং মোরগ পোলাও। ইপিবি নির্ধারিত যে মূল্য, সে মূল্যের চেয়ে আমরা প্রায় 40 টাকা করে কম রাখছি। এছাড়াও মেলা ঘুরে দেখা গেল কোমল পানীয়, চিপস, জুস প্যাক, আইসক্রিম এবং বোতলজাত পানি বিক্রি হচ্ছে প্যাকেটে লেখা মূল্যের চেয়ে 5 টাকা বাড়তি দামে। মেনু বলতে এমনি মুখে গিয়ে উনি মেনু দেখাই নাই, দাম একটু বেশি মনে হচ্ছে। ইপিবি রেটটা অতিরিক্ত একটু মনে করেন যে একটু বেশি হয়ে গেছে, কিন্তু আমরা ওই রেটের থেকেও 10 টাকা 20 টাকা ছাড়ে বিক্রি করতেছি আর কি। তবে খাবারের বাড়তি দামের বিড়ম্বনা এড়াতে বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরা বাইরে থেকেও খাবার সঙ্গে নিয়ে মেলায় আসতে পারছেন। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। রেলপথে কন্টেইনার পরিবহন নিরাপদ এবং সাশ্রয়ী হলেও দিন দিন কমছে কমলাপুর আইসিডির কন্টেইনার হ্যান্ডলিং। বর্তমানে এই আইসিডির ক্ষমতার মাত্র 60% ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন, কন্টেইনারবাহী ট্রেন চলাচলে অতিরিক্ত সময় ক্ষেপণ, পর্যাপ্ত কাস্টম সুবিধা না থাকা সহ বিভিন্ন কারণে তারা রেলপথে কন্টেইনার পরিবহনে উৎসাহ হারিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, রেলপথে বেশি কন্টেইনার পরিবহন হলে সড়ক পথের উপর যেমন চাপ কমবে, তেমনি অনেক বেশি রাজস্ব আয় হতো রেলওয়ের। বিস্তারিত হাজেরা শিউলির রিপোর্টে। ঢাকার বিভিন্ন শিল্প কারখানার জন্য চট্টগ্রাম বন্দর দিয়ে আসা কাঁচামাল ও যন্ত্রপাতি রেলপথে পরিবহনের জন্য 1987 সালে রাজধানীর কমলাপুরে স্থাপন করা হয় দেশের প্রথম ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি। প্রথম বছরে মাত্র 175 টিউএস কন্টেইনার হ্যান্ডলিং করলেও রেলপথে খরচ কম হওয়ায় ধীরে ধীরে এর ব্যবহার বাড়তে থাকে। 2008 সালে সর্বোচ্চ 82,458 টিউএস কন্টেইনার হ্যান্ডলিং করে কমলাপুর আইসিডি। কিন্তু দিনের বেলায় ট্রাক না চলা সহ নানা কারণে আমদানি ও রপ্তানিকারকরা কমলাপুর আইসিডি ব্যবহারে উৎসাহ হারিয়ে ফেলায় হ্যান্ডলিং কমতে কমতে বর্তমানে 60 থেকে 65 হাজারে দাঁড়িয়েছে। ঢাকা থেকে ট্রাকও আমি রাত্রে ব্যবহার করি, তাহলেও কিন্তু আমার 8 থেকে 10 ঘন্টার মধ্যে চট্টগ্রামে পৌঁছে যায়। দিনে দিনে কিন্তু আমি ফরওয়ার্ডারকে গুডস হ্যান্ড ওভার করে ফিডার আমি ক্যাচ করতে পারি। সময়, কাস্টম অফিসারের প্রেজেন্সটা এবং আমাদের এই দিনে মেট্রোপলিটন সিটিতে ট্রাক না চলাটা, আমাদের এই আইসিডি কমলাপুরের ব্যবহার কমে আসছে। চট্টগ্রাম বন্দরের এই কর্মকর্তার মতে, রেলের ইঞ্জিন ও ওয়াগন সংকটের কারণে কমলাপুর আইসিডির ব্যবহার কিছুটা কমে থাকতে পারে।
ইম্পোর্টার যারা তারা যদি বলে যে আমি আমার এই কন্টেনারটি কমলাপুরে গ্রহণ করব, তখন চট্টগ্রাম বন্দরের কোনো অপশন নেই যে এই কন্টেনার এখানে চট্টগ্রামে ডেলিভারি দেওয়া। রেলওয়ের বিভিন্ন সময় তাদের পাওয়ারের অভাব, তার ক্যারিয়ারের অভাব, এই সমস্ত অভাবের কারণে হয়তো কিছু এদিক ওদিক হতে পারে। তবে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ঢাকা চট্টগ্রাম রেলপথে ডাবল লাইনের কাজের কারণে এখন সময় বেশি লাগলেও সেটা সাময়িক। নতুন ইঞ্জিন আসলে কন্টেনার পরিবহন বাড়বে। এই সময়টাই আমরা কিছু সমস্যার মধ্যে আছি, এই সমস্যা থাকবে না, অচিরে এটা দূর হয়ে যাবে আমাদের ডাবল লাইন চালু হওয়ার পরে। কিছু সীমাবদ্ধতা আমাদের আছে, আমাদের কিছু ইঞ্জিন পুরানো। কন্টেনার পরিবহন করে গত বছর 40 কোটি 20 লাখ টাকা রাজস্ব আয় করেছে রেলওয়ে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অসাধু কর্মকর্তাদের সঙ্গে হাত মিলিয়ে গড়ে উঠেছে একাধিক দালাল চক্র। ঘুষ ছাড়া বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় না বলে অভিযোগ গ্রাহকদের। আর দিনের পর দিন কোনো প্রতিকার না হয় ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নন পল্লী বিদ্যুৎ অফিসের কোনো কর্মকর্তা। অবশ্য অভিযোগ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও সাদা তাকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর পল্লী বিদ্যুতের অফিসে মাসে ৪৫০০ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আর উপায় না থাকায় বাধ্য হয়ে আবেদনকারীদের প্রতিনিয়ত শরণাপন্ন হতে হয় দালাল ও অসাধু কর্মকর্তাদের কাছে। আবেদনকারীদের অভিযোগ, একদিকে দালাল চক্রের অর্থ বাণিজ্য, অন্যদিকে পল্লী বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর অনিয়মের কারণে জিম্মি হয়ে পড়েছেন তারা। অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পল্লী বিদ্যুৎ অফিসের কোনো কর্মকর্তা। ৭,৫০০ টাকা কন্ট্রাক্ট নিছে, আমার একটা মিটার দিবে, প্রায় মাস ধরে, কিন্তু দিতে আসে না। বললে এই কয় এই তো 15 দিন পর মিটার দিতে আসি। ৫,০০০ টাকা যদি গ্রাহকের তা ইলেকট্রিশিয়ান নেয়, তখন ইলেকট্রিশিয়ানরা আবার রেপোর্ট দিলে ১-২ হাজার টাকা দেওয়া লাগে। প্রত্যেকটা টেবিলে এরা ডাইরেক্ট সরাসরি কোনো ঘুষ খায় না, দালাল মারফত ঘুষ খায়। দিনের পর দিন এ অবস্থা চললেও প্রতিকার না মেলায় ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিরাও। কিছু দালাল প্রকৃতির মানুষ প্রশাসনের সাথে সহযোগিতা করিয়া তাদের কাছ থেকে অবৈধ উপায় টাকার মাধ্যমে, টাকার বিনিময়ে তাদের ওই বিভিন্ন কাম কাজ করে দেবে, এই ধরনের আশ্বাসে তারা ভোগান্তি পোহাচ্ছে। অবশ্য লিখিত অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। যে কেউ যদি এরকম দালালের দৌরত্ব পড়ে, একটু সাথে সাথে যদি আমাকে, আমি মোবাইল করে দিয়ে দালালদের ধরে আনবো। এরকম দালাল ধরেই নেয়, ইতিমধ্যে 2-3 জনকে আমরা ধরে দিয়ে দিচ্ছি। সরকারি নিয়মে নতুন বিদ্যুৎ সংযোগে বাসাবাড়িতে 720 টাকা ও সেচে জামানত সহ ৩,১৫০ টাকা গ্রাহকদের জমা দিতে হয়। সময় সংবাদ, মাদারীপুর। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাবে সময় সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকদের কাছের যাত্রায় সময় সংবাদ দল গতকাল ছিল উত্তরের জনপদ রংপুর ও গাইবান্ধায়। গতকাল সকালে রংপুর টাউন হলের সামনে আয়োজন করা হয় দর্শকদের কাছে অনুষ্ঠান। এ সময় সেখানে নিজেদের মতামত জানাতে ভিড় জমান অসংখ্য দর্শক। প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য কৃতজ্ঞতার পাশাপাশি সময় সংবাদকে এগিয়ে নিতে নানা পরামর্শ দেন দর্শকরা। এদিন বিকেলে গাইবান্ধায় আয়োজন করা হয় দর্শকদের কাছে অনুষ্ঠানটি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে পূর্ণতা পায় অনুষ্ঠানটি। এ সময় তারা সময় সংবাদ নিয়ে বিভিন্ন পরামর্শ দেন, পাশাপাশি তুলে ধরেন নিজেদের নানা মতামত। সময় সংবাদ তার নিজস্ব গতিতে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে তার খবর এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যেই অনুষ্ঠানগুলো প্রচার করে, এই জন্য আমরা খুবই গর্বিত। নারী পুরুষের সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা নির্মাণে গণজাগরণ, গণসৃষ্টির লক্ষ্যে গণসচেতনতার জন্য সময় টেলিভিশন কাজ করবে প্রত্যাশা রাখছি। সময় টিভির কাছে আমি আশা করি যে টক শো যেটা হয় সেটা ঢাকার যে রাজনীতিবিদরা আছে তাদেরকে নিয়ে হয়, জেলা পর্যায়ে রাজনীতিবিদদেরকে সুযোগ দেয়া গেলে ভালো হবে। খবরকে প্রধান করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যে কাজটি সময় করেছে, আমরা সময়ের কাছে আরও দাবি করি যে বিশেষ করে শিশুদের জন্য খুব বিনোদন উপযোগী যেন কাজকর্ম সময় টিভি চালিয়ে নেয়। যে প্রজন্ম এই দেশকে আরো সুন্দরভাবে নির্মাণ করবে, সমৃদ্ধ দেশে রূপান্তর করবে, তাদেরকে আরো বেশি বেশি করে সময় চ্যানেলে আনবেন। সময় যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা চাই যে আগে সামনে আরো বেশি এগিয়ে যাক, অনেক আমাদের দেশের অনেক সুন্দর যে সংস্কৃতি আছে সেগুলো অনেক ভালোভাবে তুলে ধরুক।
নিজস্ব সংস্কৃতির আলো প্রজ্বলিত করা এবং বিভিন্ন উপাদান সংরক্ষণের প্রত্যয় নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলার শিল্পকলা একাডেমির অংশগ্রহণে রাজধানী সেগুনবাগিচায় চলছে ১৮ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০১৬। নাচে গানে আঞ্চলিক সংস্কৃতির বিকাশের পাশাপাশি এতে রাজধানীবাসী উপভোগ করতে পারছেন মনোজ্ঞ সব পরিবেশনা। সোমবার বিকেলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে শুরু হয় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিন। পরে নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে জেলার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন যশোর শিল্পকলা একাডেমির শিল্পীরা। এরপর একে একে মঞ্চে আসেন পঞ্চগড়, সিরাজগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার শিল্পকলা একাডেমির শিল্পীরা। নাচে গানে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে মুগ্ধ করেন দর্শকদের। সন্ধ্যা গড়ানোর সাথে সাথে ভরে যায় নন্দমঞ্চের গ্যালারি ও শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। অনেক ভালো অনুষ্ঠান এটা, আর বাচ্চাদের এটার জন্য বাচ্চাদের আগ্রহটা বাড়বে। নাচ গান আবৃত্তি দেখছি, খুব ভালো লাগছে। এই উৎসব বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ বিভিন্ন অঞ্চলের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক। প্রত্যেক জেলা তাদের নামে সাংস্কৃতিক উৎসব করবে, ওই অঞ্চলে সাংস্কৃতিক বৈশিষ্ট্যপূর্ণ যে উপাদান আছে তা নিয়ে প্রতি বছর সাংস্কৃতিক উৎসব করবে। পরে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। প্রতিদিনই নতুন নতুন জেলার অংশগ্রহণে চলা এই সাংস্কৃতিক উৎসবের পর্দা নামবে 18 জানুয়ারি। অন্যদিকে সন্ধ্যা 7টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হয়েছে সুষম নাট্য সম্প্রদায়ের নাটক মৃগতৃষ্ণা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানের সৌদি দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় এবার দুদেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল সৌদি আরব। এর আগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সুদান। চলমান পরিস্থিতির কারণে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। এদিকে দুই মুসলিম দেশের বৈরী সম্পর্কের ঘটনায় উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। এছাড়া সৌদি ইরান কূটনৈতিক সমস্যা মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছে তুরস্ক। তবে নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টিকে তারা সমর্থন করেন না বলেও জানান দেশটির উপপ্রধানমন্ত্রী। অন্যদিকে সৌদি ইরান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে জাতিসংঘ। আর আলোচনা ও সংযত আচরণের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। খেলার খবর। সাব ব্যর্থতায় ফুটবলারদের প্রতি আস্থা হারিয়েছেন কোচ মারুফুল হক। তাই বঙ্গবন্ধু গোল্ড কাপে দলের লক্ষ্য কি হবে তা নিয়ে বেশ সন্দিহান উয়েফা লাইসেন্সধারী এই কোচ। তবে হোম কন্ডিশন এবং প্রতিপক্ষের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় আনলে এই টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া উচিত বলে মনে করেন তিনি। এদিকে ফেডারেশনের চাইলে অধিনায়কের বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন মামুনুল ইসলাম। বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য অনুশীলন ক্যাম্পে ফুটবলাররা, তবে বরাবরের মতো বাফুফে ভবনের পরিবর্তে ফুটবলারদের এবারের রিপোর্টিংটা হয়েছে রাজধানীর একটি 3 তারকা হোটেলে। কিন্তু মামুন ওয়ালিদের এই রিপোর্টিং টিম ম্যানেজারের কাছে করার কথা থাকলেও সেখানে দেখা যায়নি বাফুফের কোনো কর্মকর্তাকে। তাই 23 জনের এই স্কোয়াডে ঠিক কতজন এদিন ক্যাম্পে হাজির হয়েছেন জানা যায়নি তার নির্দিষ্ট তথ্যও। বাংলাদেশের সাব পর্ব শেষ হয়েছে গেল 28 ডিসেম্বর, অথচ অনুশীলন ক্যাম্প শুরু হলো 4 জানুয়ারি। তাই প্রশ্ন উঠতে পারে মাঝের এই সময়টুকুতে কেন অনুশীলনের ব্যবস্থা করলো না বাফুফে। তবে বিষয়টি নিয়ে মাথা না ঘামিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে ভালো করার কথাই জানালেন মামুনুল। একই সাথে নিজের অধিনায়কত্ব নিয়েও দিয়েছেন নতুন খবর। আমি যে দায়িত্ব থেকে যখন সরে যাওয়ার ডিসিশন নিচ্ছি ম্যানেজমেন্টকে জানিয়ে দিচ্ছেন, ম্যানেজমেন্ট যদি বলে তাহলে আমি কন্টিনিউ করব। আমি অসম্মান হতে চাই না। টুর্নামেন্টের লাস্টে আমরা ফাইনালিস্ট, আমরা রানার্স আপ টিম, তাহলে আমাদের চিন্তা করতে হবে এবারও জানি আমরা ফাইনাল খেলতে। রিপোর্টিং শেষ করে ফুটবলাররা ঘাম ছড়িয়েছেন অনুশীলন মাঠে। হাতে খুব একটা সময় নেই বলে কিনা প্রথম দিনে অনুশীলনটা হলো বেশ ম্যারাথন। কিন্তু একদিনের এই পর্যবেক্ষণে বঙ্গবন্ধু গোল্ড কাপের লক্ষ্যে বেশ সাবধানী মন্তব্য করেছেন কোচ মারুফুল হক। আমার সামর্থ্যটাকে বুঝতে হবে, তারপর প্রত্যাশাটা ঠিক করতে হবে। যেহেতু একটা ডিজাস্টার থেকে উঠে আসা এখন আর একটা টুর্নামেন্ট, এবং টুর্নামেন্টটা দেশের মাটির দেশের লোকজনের সামনে হবে, সেখানে টার্গেটটা তো অবশ্যই সর্বোচ্চ টার্গেট হওয়া উচিত আমি মনে করি। সাব ব্যর্থতার পেছনে
অন্যতম কারণ ছিল ফরওয়ার্ডদের গোল মিসের বিষয়টি। সেটি বিবেচনায় এনে বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য ডাকা হয়েছে 2 অভিজ্ঞ স্ট্রাইকার এমিলি ও মিঠুনকে, আর তারাও আছেন নিজেদের প্রমাণের অপেক্ষায়। সাফে অনেক নামের প্রতি আসলে অনেকেই ফুটবল যেটা খেলার কথা সেটা খেলতে পারে নাই, বাট আমি মনে করি যে এখন যেহেতু আমাদের একটা সুযোগ আসছে, সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। টিমকে যতটা কন্ট্রিবিউট করা যায় সেই দিকটাতে আমার ফোকাস থাকবে। আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপে ফুটবলারদের অনুপ্রেরণা দিতে অনুশীলন শেষে কথা বলেছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। তার নেতৃত্ব গুণে পুরো দল থাকে এক সুতোয়। ড্রেসিং রুমের প্রেরণার উৎস তিনি। দলের অনেক ক্রিকেটারদের আদর্শও তিনি। শুধু বাংলাদেশ ক্রিকেট দলই না, অসাধারণ নেতৃত্ব গুণে জয় করেছেন বাংলাদেশের দর্শকদের মন। বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা। তবে নিজের বাজে সময়ে কাদের কাছ থেকে পেয়েছিলেন মনোবল, কারাই বা দিয়েছিলেন প্রেরণা? সময় সংবাদকে ম্যাচ জানিয়েছেন তা। হুমায়ুন কবির রোজের রিপোর্টে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিশেষ সাক্ষাৎকার নিয়ে আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। আলামিন, তাসকিন, আবু হায়দার, রনি, এদের সবারই আদর্শ মাশরাফি বিন মুর্তজা। এই তরুণদের কাছে ম্যাচের সান্নিধ্য মানে হিমালয় জয় করার মতো। শুধু কি মাঠের বাইরেও দলের ক্রিকেটারদের গেঁথে রাখেন এক সুতোয়। ড্রেসিং রুমে বরাবরই সবাইকে রাখেন চনমনে। তাই তো শুধু মাঠের ক্রিকেটেই অধিনায়কের দায়িত্বে সীমাবদ্ধ নন ম্যাশ। তার শাসন, বারণ, আদর, ভালোবাসায় দলের ক্রিকেটাররাও প্রাণ উজাড় করে দেয় ক্রিকেট যুদ্ধের ময়দানে। তার ফলও পেয়েছে বাংলাদেশ। তাই মাশরাফি এখন প্রশংসিত দেশের সীমানা পেরিয়ে। আমাদের ড্রেসিং রুমটা সবসময় মানে সেরকম হওয়া উচিত যেটা আমরা এনজয় করি মাঠে, যে আমরা ইচ আদার কোম্পানি এগুলো যেন আমরা এনজয় করি। একজনের খারাপ পারফরমেন্সের জন্য আমি তাকে ফিল করতে পারি একজন ভালো করছে, আমি কিন্তু অতটুকুই আনন্দিত হই যে কিনা সে নিজেও আনন্দিত। 2011 সালে ঘরের মাঠে ফিট থেকেও খেলতে পারেননি বিশ্বকাপে। কষ্টটা এখনো তাই বুক চাপা মাশরাফির। ইনজুরির ঈর্ষায় এক যুগের ক্রিকেট অধ্যায়ের বেশি সময়ে মাঠের বাইরে হতাশার সাথে করতে হয়েছে বসবাস। সেই মাশরাফি এখন দলের ক্রিকেটারদের প্রেরণার প্রতীক। কিন্তু ওই যে নিজের বাজে সময়ে কারা দিত মাশরাফিকে প্রেরণা, কারাই বা দিত উদ্দীপনা। ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করেছে ওই সময়। আমি যে ইনজুর্ড হয়ে মাঠের বাইরে প্রায় 8 মাস থেকে 10 মাস বা 1 বছর বাইরে ছিলাম, ওরা আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমি আউট অফ ফিল্ড। আর ফ্যামিলি থেকেও ফুল সাপোর্ট ছিল। এই টাইমগুলো খুব ডিফিকাল্ট ছিল। তবে প্রত্যেকটা নড়াইলের যারা ছিলেন, যারা সিনিয়র থেকে শুরু করে জুনিয়র যারা ছিলেন, প্রত্যেকের কন্ট্রিবিউশন আমি মনে করি, কারণ আমাকে প্রচন্ড ভালোবাসেন ওরা। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান সময়টা বেশ উপভোগ করছেন ম্যাশ, করতে চান আরো দীর্ঘ সময়। সমর্থকদের প্রত্যাশাও তাই, কারণ অধিনায়কের দায়িত্ব পাবার পর 23 ম্যাচে 18টিতে বাংলাদেশকে বিজয়ের হাসি এনে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। মানুষের দোয়া ছাড়া আসলে এটা পসিবল হতো না। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাজোট সরকারের 2 বছর পূর্তি আজ। যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়ন সহ সরকারের বিভিন্ন সফলতা থাকলেও অভাব রয়েছে গণতন্ত্র চর্চার, বলছেন বিশ্লেষকরা। 5ই জানুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত 2 বছর টানা সহিংস কর্মসূচিতে নিহত হয় 2 শতাধিক। দুঃসাহসী স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের মানুষকে। চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত 3, একজনকে আটক করেছে পুলিশ। গ্রিসে বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর অভিবাসীদের গ্রেফতার আতঙ্ক কমেছে, জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সরকারের প্রতি সম্পর্ক উন্নয়নের তাগিদ। এবং নানা জটিলতায় দিন দিন কমছে কমলাপুর আইসিডির কন্টেইনার হ্যান্ডলিং। রেলপথে বেশি পরিবহন হলে সড়কপথে চাপ কমার পাশাপাশি বাড়বে রাজস্ব আয়, মত সংশ্লিষ্টদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SPEN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।